হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য অনলাইনে রিটার্ন সাবমিশন করার সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। অর্থাৎ আপনার যদি কোনো রেন্টাল ইনকাম থাকে, আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে বা বাড়ি থাকে, এটা ভাড়া দিয়ে আপনার যে আয়টা হবে, ওই আয়টা কিভাবে আপনি আপনার অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন বা এই রিলেটেড লতে আসলে কি বলা আছে বা লর প্রভিসোগুলো কি, সেটা নিয়ে ডিটেলস আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা বুঝার চেষ্টা করব ইনকাম ফ্রম রেন্টে কি ধারাগুলো আছে এবং এই ধারাগুলো কিভাবে প্রয়োগ হয়। আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে যে সাবমিশন করবেন, ডেফিনিটলি অনলাইনে অনেক ক্যালকুলেশন নিজেই করবে, বাট এই রিলেটেড লগুলো যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তো চলেন আমরা আজকের আলোচনা ইনকাম ফ্রম রেন্ট আলোচনা শুরু করি। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে, অথবা টাইপ করতে পারেন www.cripon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই ২০২৫ সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিং এর ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। সো আপনি কিভাবে অনলাইন রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করবেন বা আপনি অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলা, মানে অ্যাসেসমেন্টের যে ট্যাব সেখানকার ইনফরমেশনগুলো কিভাবে ফিল আপ করবেন বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি থাকে, অর্থাৎ বেতন খাতে আয় থাকলে সেটা কিভাবে ফিল আপ করবেন, আমরা অলরেডি আলোচনা করেছি। তো যদি আপনি এর আগের ভিডিওগুলো না দেখেন সেক্ষেত্রে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে যেহেতু আমরা রেন্টাল ইনকাম নিয়ে আলোচনা করতে আসছি, তো রেন্টাল ইনকামের জন্য আমাদেরকে রেগুলারি রিটার্নে যাইতে হবে। রেগুলারি রিটার্নে যাওয়ার পরে দেখেন আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম রেন্ট এই অপশনটা সিলেক্ট করেছি, অন্য কোনো ইনকামের হেড আমরা সিলেক্ট করি নাই। তো আমরা ইনকাম ফ্রম রেন্ট সিলেক্ট করে 7 কন্টিনিউতে দিচ্ছি। দেন এখানে আমাদের আসলে যে জিনিসটা করতে হবে, এখানে এই জায়গাটা মানে হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় হাউস প্রপার্টি আছে কিনা। যেহেতু আমরা রেন্টাল ইনকাম আসলে শিখতে আসছি, তো আপনার এই রেন্টাল ইনকাম যে প্রপার্টি থেকে হচ্ছে, মানে যে হাউস প্রপার্টি থেকে হচ্ছে, হাউস প্রপার্টিটা আসলে আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় আছে কিনা সেটা আসলে এখানে টিক চিহ্ন দিতে হবে যদি সিটি কর্পোরেশন এরিয়ায় থাকে। মানে এখানে বোঝাচ্ছে যে আপনি যে হাউস প্রপার্টির ইনকামটা আসলে ডিটারমাইন করতে চাচ্ছেন বা আপনি যে আপনার যে হাউস প্রপার্টিতে আছে সেটা আসলে সিটি কর্পোরেশনের মধ্যে কিনা। যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় আপনি ইয়েসে টিক চিহ্ন দিবেন, দেন এখানে একটা স্কোয়ার ফিট আপনাকে দেওয়া লাগবে, মানে আপনার এই হাউস প্রপার্টির কত স্কোয়ার ফিটের, কারণ এটার উপর বেসিস করে আসলে সার্চ চার্জ ক্যালকুলেশন হয়। আমাদের দেশে সার্চ চার্জের একটা নিয়ম আছে, যদি সিটি কর্পোরেশন এরিয়ায় কারো ৮,০০০ স্কোয়ার ফিটের অধিক আপনার হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকে তাহলে তার 10% সার্চ চার্জ হয়। তো ওই সার্চ চার্জ ডিটারমাইন করার জন্যই কিন্তু এটা আসছে। তো আমরা আমাদের আজকের যে হাইপোথেটিক্যাল আলোচনাটা করব সেটা হচ্ছে মিস্টার করিম সাহেবের, তার যে দুইটা বাড়ি আছে, একটা হচ্ছে উত্তরাতের যেটা হচ্ছে ২,০০০ স্কোয়ার ফিট, আরেকটা তার বাড়ি আছে হচ্ছে আপনার মিরপুরে যেটা হচ্ছে আপনার ৫,০০০ স্কোয়ার ফিট, অর্থাৎ দুইটা মিলে ৭,০০০ স্কোয়ার ফিট। এই জন্য আমি এখানে ৭,০০০ স্কোয়ার ফিট দিচ্ছি। কেন দিচ্ছি? এটা দুইটাই সিটি কর্পোরেশনের অধীনে। এই জন্য আপনার কোনো যদি হাউস প্রপার্টি থাকে যেটা সিটি কর্পোরেশনের বাইরে, সেক্ষেত্রে আপনার এখানে কোনো ধরনের ডেটা দেওয়ার দরকার নাই। যদি সিটি কর্পোরেশনের মধ্যে আপনার হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট থাকে তাহলে টোটাল এরিয়াটা আপনার এখানে দেওয়া লাগবে, আর এটা হচ্ছে স্কোয়ার ফিটে, যে দেখেন স্কোয়ার ফিটে, ঠিক আছে। সো এটি আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা 7 কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমাদের ইনকামের ট্যাবটাতে চলে আসছে। এখানে দেখেন ইনকাম ট্যাবটাতে আসছে, ইনকাম ট্যাবে শুধুমাত্র এক ধরনের ইনকামই দেখাচ্ছে, ইনকাম ফ্রম রেন্ট, কারণ আমরা একটা ইনকামই সিলেক্ট করেছি। তো এখানে দেখেন প্রপার্টি 1 দেখাচ্ছে। আপনার যদি অনেকগুলো প্রপার্টি থাকে আপনি এই জায়গাটাতে এই যে অ্যাড অ্যানাদার প্রপার্টি, আপনি আদার প্রপার্টি অ্যাড করতে পারবেন। তো আমরা চলেন প্রপার্টি 1 এর ডিটেলসটা দেওয়ার চেষ্টা করি। তো প্রপার্টির 1 এ আমি যখন এই যে অ্যারোটাতে ক্লিক করব, দেখেন দুইটা জিনিস দেখাচ্ছে, এটা কি হাউস প্রপার্টি না আদার প্রপার্টি। মানে আপনি যে প্রপার্টি 1 হিসেবে যে ডাটাটা ইনপুট করবেন এটা কি আপনার হাউস প্রপার্টি নাকি আদার প্রপার্টি। এই কথাটা কেন আসছে? সো এই কথাটা এই জন্যই আসছে যে আসলে রেন্টাল ইনকামে কি কভার করা থাকে। আমরা যদি রেন্টাল ইনকামের স্কোপটা দেখি, এখানে প্রথমে হাউস প্রপার্টি লেট আউট, মানে আপনি যে হাউস প্রপার্টি ভাড়া দিয়েছেন ডেফিনেটলি এটা আসবে, এবং আদার প্রপার্টি হিসেবে আসবে ল্যান্ড, ফ্যাক্টরি, ক্যাপিটাল অ্যাসেট, ফার্নিচার বা ইকুইপমেন্ট ইটসেলফটা যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, অর্থাৎ আপনি একটা ফ্যাক্টরি ভাড়া দিয়েছেন, আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি ইটসেলফ আপনি ভাড়া দিয়েছেন, তাহলে সেটা আদার প্রপার্টি লেট আউটের মধ্যে যাবে। অর্থাৎ এখানে একটু আগে যেটা আমরা আদার প্রপার্টি দেখলাম না, সেটার মধ্যে যাবে। বা ক্যাপিটাল অ্যাসেট ভাড়া দিয়েছেন বা ফার্নিচার আপনি ভাড়া দিয়েছেন, ইন দ্যাট কেস সেটা আদার প্রপার্টি হিসেবে ট্রিট হবে। তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঠিক আছে, হোটেল
মোটেল বা আপনার হোস্টেল বা রিসোর্ট ভাড়া দেয়া, এটাকে আবার আপনি রেন্টাল ইনকাম বলতে পারবেন না। এই কথাগুলো সেকশন 36 এ বলা আছে। তো আপনি যদি মানে আপনার যদি মনে হইতে পারে যে ঠিক আছে আমি 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 তো একটা রিসোর্ট ভাড়া দিচ্ছি, আমি সে একটা পার্টিকে 10 দিনের জন্য ভাড়া দিচ্ছি, তাহলে এটাকে আমি রেন্টাল ইনকাম বলি না। অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট আপনাকে এটা মানে এই রিসোর্টটা আসলে আপনার বিজনেস, রাইট? এটাকে আপনি রেন্টাল ইনকাম বলতে পারবেন না। সো আমরা যে হাউসটার মানে ডিটেলসটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমি একটু কোশ্চেনগুলো আলোচনা করি। এখানে কিছু হাইপোথেটিক্যাল অ্যাড্রেস দেয়া আছে, যে অ্যাড্রেসটা হচ্ছে এরকম, মানে মিরপুরের উত্তরার ওনার যে রেসিডেন্সিয়াল পারপাস উনি ভাড়া দিয়েছে। এই রেসিডেন্সিয়াল পারপাস ভাড়া দেওয়া আর কমার্শিয়াল পারপাস ভাড়া দেওয়ার মধ্যে একটা মাত্র ডিফারেন্স আছে, আমরা একটু পরে সেটা নিয়ে আলোচনা করবো না। তো এখানে দেখেন অ্যাড্রেসটা দেওয়া আছে, ফ্ল্যাট এরিয়া দেওয়া আছে এবং ওনারশিপ হচ্ছে ওনার 100%। কেন ওনারশিপের ডাটাটা আমরা নিয়ে আসছি? কারণ অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নের একটা জায়গায় ওনারশিপের ডেটা ইনপুট করতে হয়, এজন্য আমরা নিয়ে আসছি। এখন দেখেন উনি এই প্রপার্টিটা মানে এই উত্তরার যে ওনার ফ্ল্যাটটা উনি একটা ফ্যামিলিকে ভাড়া দিয়েছে, তার মানে এটা রেসিডেন্সিয়াল পারপাস ভাড়া দিয়েছে, এজন্য আমরা এখানে রেসিডেন্সিয়াল পারপাস লিখেছি। এবং মান্থলি রেন্ট হচ্ছে 35,000 টাকা, উনি 35,000 টাকায় ভাড়া দিয়েছে আর টিন অ্যান্ড সার্ভিস চার্জ পে করে 3,000 টাকা। এই 35,000 টাকার অতিরিক্ত হিসেবে ভাড়াটিয়ার থেকে উনি 3,000 টাকা সার্ভিস চার্জ কালেক্ট করে। মিস্টার করিম সারা বছর ব্যাপী মানে এই যে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই সালে উনি এই বিল্ডিংয়ের জন্য উনি রিপেয়ার এক্সপেন্সেস ক্লেম করছে 1,30,000 টাকা, সিটি কর্পোরেশনের ট্যাক্সের খরচ হিসেবে ক্লেম করেছে 20,000 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে 70,000 টাকা কেয়ারটেকার এবং নাইট গার্ডের স্যালারি দিয়েছে 1,65,000 টাকা, ল্যান্ড রেভিনিউ পেড করেছে 10,000 টাকা এবং 50,000 টাকা উনি এবি ব্যাংকের লোন ইন্টারেস্ট, হাউস লোন ইন্টারেস্ট পে করেছে। অর্থাৎ ওনার এই বিল্ডিংটা করার সময় উনি লোন নিয়েছে, ওই লোনের ইন্টারেস্ট পে করেছে উনি 50,000 টাকা। এই হচ্ছে ডিটেলস। তার উপরে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, টিনেন্ট 23,000 টাকার একটা খরচ বিয়ার করেছিল অন বিহাফ অফ ল্যান্ড ওনার, মানে ল্যান্ড ওনারের হয়ে ভাড়াটিয়া 23,000 টাকার একটা খরচ বিয়ার করেছিল। এই ডাটাটা আমাদের দেয়া আছে, মানে এটা হচ্ছে উত্তরার বাড়িটা নিয়ে। তো চলেন আমরা এটা অনলাইনে এটা ইনপুট করার চেষ্টা করি। তো একটু আগে যেটা দেখাইতেছিলাম যে আসলে প্রপার্টি টাইপ দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার হাউস প্রপার্টি, একটা হচ্ছে আদার প্রপার্টি। তাহলে এটার স্কোপটা আপনারা জানলেন। তো এটা আমাদের মিরপুরের হাউসটা হচ্ছে হাউস প্রপার্টি, মানে প্রপার্টিটা। তো আমি হাউস প্রপার্টি সিলেক্ট করলাম, এখন আমাকে অ্যাড্রেসটা দেওয়া লাগবে। আমি এখান থেকে কপি করে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দিলাম। দেন হচ্ছে ইজ ইট ইন সিটি কর্পোরেশন, দেখেন এটা কি সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে কিনা। দেখেন আপনি কিন্তু অলরেডি ডিসক্লোজ করে আসছেন, রাইট? একটু আগে একটা জায়গায় আমরা দুইটা যোগ করে 2,000 আর 5,000 যোগ করে 7,000 দিয়ে আসছিলাম। ওই যে আমরা বলেছিলাম সিটি কর্পোরেশনের মধ্যে, যেহেতু ওইটা সিটি কর্পোরেশনের মধ্যে ছিল এখানেও ইএসই হবে। আচ্ছা, এখানে দেখেন এরিয়া অকিউপাইড ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ উনি নিজের ব্যক্তিগত কাজে কতটুকু ব্যবহার করে, বা ডুয়েলিং নিজে থাকার জন্য নিজের বসবাসের জন্য কত স্কোয়ার ফিট উনি ব্যবহার করে, এটা আমরা এখানে দেবো। ধরেন যে সাপোজ আমি যেটা বললাম যে পুরো বাড়িটা যদি 5,000 স্কোয়ার ফিট হয়, উনি যদি 2,000 ব্যবহার করে তাহলে 2,000 হবে এরকম। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা শূন্য, আমি শূন্যই দিচ্ছি। তাহলে দেখেন এখানে আবার আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না, এটা এখান থেকে আসবে। এখানে দেখেন দুইটা কলাম আছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কলাম, একটা হচ্ছে কমার্শিয়াল কলাম। মানে কি আপনি যে আপনার যে প্রপার্টিটা আপনি দুইটা উদ্দেশ্যে লেট আউট করতে পারেন, ভাড়া দিতে পারেন। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস, আপনি কোনো ফ্যামিলিকে ভাড়া দিতে পারেন যারা ফ্যামিলি শো থাকবে। আরেকটা হচ্ছে আপনি কোনো অফিসকে ভাড়া দিতে পারেন বা কোনো ব্যাংকে ভাড়া দিতে পারেন যারা হচ্ছে কমার্শিয়াল পারপাস ইউজ করবে। তার মানে এটা দুইটা আপনার আপনার প্রপার্টিটা দুইটা উদ্দেশ্যে লেট আউট হয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস আর একটা হচ্ছে কমার্শিয়াল পারপাস। এই দুইটার মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে রিপেয়ার এবং মেনটেন্যান্স এক্সপেন্স। তো কেন কি পার্থক্য? রেসিডেন্সিয়াল যদি পারপাসে আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে রিপেয়ার এবং মেনটেন্যান্স হিসেবে আপনি 25% পাবেন। 25% রিপেয়ার এবং কালেকশন বা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স হিসেবে আপনি ক্লেম করতে পারবেন। আর কমার্শিয়াল হলে এটা 30%। এটা আইনে বলা আছে। এটা কোথায় বলা আছে? সেকশন 38-এ বলা আছে। তো আমি আমার ওয়েবসাইট থেকে সেকশন 38টা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই জায়গায় বলা আছে, এই যে উমতে বলা আছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে 30% আর অবাণিজ্যিক উদ্দেশ্যে হলে 25%। অবাণিজ্যিক মানে হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস। সো রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়ালের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো ধরনের পার্থক্য কিন্তু নাই, আর সবগুলো অলমোস্ট সেমই। তো এখানে দেখেন আমি সে রেসিডেন্সিয়ালটা এখন আমি ফিল আপ করতেছি 2,000 স্কোয়ার ফিট, রাইট? আমাদেরটা 2,000 স্কোয়ার ফিটে ছিল, হ্যাঁ 2,000 স্কোয়ার ফিটে ছিল। এবং আসেন আমরা এটা কমার্শিয়ালটা আমার জন্য অ্যাপ্লিকেবল না। রেন্টাল পিরিয়ড হচ্ছে 12 মাসের। আপনি কত মাসের জন্য ভাড়া পেয়েছেন, আপনি যত মাসের জন্য ভাড়াটা পেয়েছেন তত মাসে এখানে দেয়া লাগবে রেন্টাল পিরিয়ড বা মান্থ। আচ্ছা, আর এটা দেখেন অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্টটা আসলে একটা টেকনিক্যাল ব্যাপার। এটাকে আসলে আপনি যদি এখানে এই যে কোশ্চেন মার্কটাতে ধরেন, বলতেছে যে হায়ার অফ রিজনেবল রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্ট। মানে এটা হচ্ছে আপনার মানে ওই বাড়িটার আসলে যুক্তিসঙ্গত ভাড়া যত হওয়া উচিত এবং অ্যাকচুয়ালি আপনি যেটা পেয়েছেন মানে অ্যানুয়াল রেন্ট, এই দুইটার মধ্যে হায়ারটা।
তো এটা আসলে আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনি যত টাকা ভাড়া পেয়েছেন সেটা আসলে আপনার এখানে দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে উনি ৩৫,০০০ টাকা করে পেয়েছে, রাইট? সো এটাকে যদি আমি একটা এক্সেলে নিয়ে আসি, কারণ এটা হচ্ছে অ্যানুয়াল ডাটা, তাহলে ৩৫,০০০ আমি লিখলাম ৩৫,০০০ ইন্টু ১২, তাহলে কত হবে? এটা ইন্টু এটা, তাহলে দেখেন ৪,২০,০০০ টাকা, অর্থাৎ ৪,২০,০০০ টাকা হচ্ছে ওনার ভাড়া পেয়েছে। তাহলে এই ৪,২০,০০০ টাকা আমি এখানে দিলাম, অ্যানুয়াল রেন্টে দিলাম। এখন দেখেন উনি রেন্ট রিসিভ করছে কত? মানে যেকোনো কারণে উনি রেন্ট কম পাইতে পারে বা বেশি পাইতে পারে। এখানে একটা জিনিস দেখেন, আপনি ধরেন যে আমি রেন্ট রিসিভ দিলাম ৪,০০,০০০ টাকা। তাহলে দেখেন এখানে অ্যানুয়াল রেন্ট আর রেন্ট রিসিভ এর মধ্যে হুইচএভার ইজ হায়ার, এটা কিন্তু এই যে টোটাল রেন্টে চলে যাচ্ছে। দেখছেন এই ৪,২০,০০০ এবং ৪,০০,০০০ এর মধ্যে হুইচএভার ইজ হায়ার, এটাই কিন্তু আপনার এখানে মানে টোটাল রেন্টে আসবে। এখন ধরেন যে আমার অ্যানুয়াল রেন্ট হচ্ছে ৩৫,০০০ টাকা করে, কত আসলো? ৪,২০,০০০ টাকা আসলো। এখন আমি অ্যাকচুয়ালি রিসিভ করছি ৫,০০,০০০ টাকা। তাহলে দেখেন আমার ইনকামে কিন্তু ৫,০০,০০০ টাকা চলে আসতেছে। মানে যেকোনো কারণে আমি যদি রেন্ট বেশি পাই সেটা আসলে ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ২ টাই সেম রাখতেছি, আমাদের ক্ষেত্রে ২ টাই সেম। আচ্ছা, এখানে এখন দেখেন এই ২ টার মধ্যে হুইচএভার ইজ হায়ার, এটা তো ডিটারমাইন হইলো। এখন আমরা এই পরের ২ টা ফিল্ড যেটা আছে, এই ২ টা ফিল্ডে আমি যে ডাটাটা দেব সেটা জাস্ট এড হবে। যেমন এনি চার্জ পেড বাই দ্য টিনেন্ট, হ্যাঁ আমরা দেখেছি ৩,০০০ টাকা করে একটা সার্ভিস চার্জ পে করেছে, রাইট? এই যে ৩,০০০ টাকা করে, তাহলে কত? ৩ × ১২ = ৩৬,০০০ টাকা আমরা এখানে দিলাম। তাহলে দেখেন এই ৩৬,০০০ টাকা কিন্তু যোগ হয়ে গেছে। অর্থাৎ এই ৪,২০,০০০ এর সাথে ৩৬,০০০ যোগ হয়ে ৪,৫৬,০০০ হয়ে গেছে। দেখেন এরপর হচ্ছে এনি আদার রিসিপ্ট। তো আমাদের ক্ষেত্রে আসলে এনি আদার রিসিপ্ট যেটা দেয়া আছে, যে এডিশনাল ইনফরমেশন হিসেবে দেয়া আছে, টিনেন্ট পেড 23,000 টাকা অন বিহাফ অফ ল্যান্ড ওনার, মানে ল্যান্ড ওনারের হয়ে উনি ২৩,০০০ টাকা পে করেছে। তো এটাকে আমরা এনি আদার রিসিপ্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন একটা কলাম আছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আসলে কি? ভ্যাকেন্সি অ্যালাউন্স হচ্ছে আপনার যে প্রপার্টিটা, এটা যেকোনো সময় আসলে খালি থাকতেই পারে। মানে ১২ মাস সময়, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আমাদের ক্ষেত্রে এই বছরের জন্য হচ্ছে জুলাই ২৪ থেকে জুন ২৫। এই ১২ মাস সময় কোনো একটা মাস যদি আপনার এই ফ্ল্যাটটা খালি থাকে, তখন কি হবে? তো এই ভ্যাকেন্সি অ্যালাউন্স ক্লেম করাটাও আইনে বলা আছে। এটা কোথায় বলা আছে? সেকশন ৩৭ এ বলা আছে। আমি যদি সেকশন ৩৭ টা দেখাই, এই যে সেকশন ৩৭ মোট ভাড়া মূল্য পরিগণনার এই যে দেখতেছেন, এখানে বলা আছে যে শূন্যতা ভাতা। এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে অ্যালাউ করবে না। এটা তখনই অ্যালাউ করবে যদি বিদ্যুৎ বিল আপনি উপস্থাপন করেন। তাহলে এটা শূন্যতা ভাতা আপনার বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হইলে এটা অনুমোদনযোগ্য হইবে। তার মানে এখানে একটা অনুমোদনের ব্যাপার আছে, অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো এটা যেহেতু অ্যাপ্রুভালের ব্যাপার আছে, এজন্য এই রিটার্নে এটা আসলে অটোমেটিক্যালি এখনো আসে নাই। কারণ এটা একটা অফলাইন একটা অ্যাপ্রুভালের প্রসেস আছে এইজন্য। আর ভ্যাকেন্সি অ্যালাউন্স হচ্ছে এটাই, যখন আপনি মানে খালি থাকবে তখনই আপনি ভ্যাকেন্সি অ্যালাউন্সটা ক্লেম করতে পারেন, সাবজেক্ট টু সাবমিশন অফ ইলেকট্রিসিটি বিল। ওকে, তো ৪,৭৯,০০০ টাকা আসছে। এখন আসেন আমরা এখান থেকে যদি আসি, এখানে সার্ভিস চার্জ পেইড বাই দ্য টিনেন্ট, মানে সার্ভিস চার্জ টিনেন্ট পে করে কিনা, মানে ভাড়াটিয়া পে করে কিনা, আমরা ইএসএ দিলাম। এখানে দেখেন ওনারশিপ নিয়ে, আসলে আপনি কি সিঙ্গেল ওনার কিনা, অনলি ওনার কিনা, মানে এখানে কো ওনার থাকতে পারে, আরো কয়েকজন মালিক থাকতে পারে। যদি আপনি সিঙ্গেল ওনার হন, ইএসএ দিবেন। আর আপনি যদি কো ওনার হয়ে থাকেন, নোতে দিয়ে আপনার আসলে প্রপোর্শন কতটুকু, সে 70% হলে আপনি 70% দিতে পারেন বা 50% দিতে পারেন। এটার একটা ইমপ্লিকেশন আছে, আমি একটু পরে এটা দেখাবো না। আমি 100% দিলাম। এখন আসেন ডিডাকশন। আপনার যে আয়টা হয়েছে, এখানে কত টাকা আয় হয়েছে? ৪,৭৯,০০০ টাকা। এটার এগেইনস্টে আপনি কিছু ডিডাকশন ক্লেম করতে পারবেন। একটা ডিডাকশন তো অটোমেটিক্যালি চলে আসবে, এটা হচ্ছে 25%। যেমন আমরা যে ৪,৭৯,০০০ এর 25% কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আমরা যদি এখানে দেখাই এক্সেল থেকে, সো এই হচ্ছে আমার ইনকাম। আমি যদি এখান থেকে 25% বলি, সো 25% এ দেখেন এটা ইন্টু 25%, দেখেন এই যে ১,১৯,০০০ টাকা চলে আসছে, ১,১৯,৭৫০ টাকা। দেখেন এই ১,১৯,৭৫০ টাকায় চলে আসছে। অর্থাৎ এটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা লিঙ্ক দেয়া আছে, আপনি এখানে ইনপুট করতে পারবেন না, কারণ এটা ব্লার হয়ে আছে। এখানে কোনো কিছু এডিট করা আপনার পক্ষে সম্ভব না। এখন আসেন আমরা অন্য ডিডাকশনগুলো নিয়ে কথা বলি। আদার কিছু ডিডাকশন আপনি ক্লেম করতে পারবেন, পার্টিকুলারলি ফর ইউর রেন্টাল ইনকাম বা রেন্টাল ইনকামের এগেইনস্টে আপনি কিছু খরচ দেখাইতে পারবেন, যেগুলো রেন্ট রিলেটেড বা ওই প্রপার্টি রিলেটেড, ওই বাড়ি রিলেটেড, ওই হাউস রিলেটেড। যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনি যে বাড়িটা ভাড়া দিয়েছেন বা যে ফ্ল্যাটটা মানে ভাড়া দিয়েছেন, সেটার জন্য আপনি ইন্স্যুরেন্স করতে পারেন। ওই ইন্স্যুরেন্সের খরচটা অ্যাজ পার ল অ্যালাউয়েবল, সেকশন 38 এ বলা আছে, এটা 38 অনুসারে এটা অ্যালাউয়েবল। তো আমরা যদি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দেখি, দেখেন এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে ৭০,০০০ টাকা। আমি ৭০,০০০ টাকা নিয়ে আসলাম। ওকে, এরপরে ইন্টারেস্ট পেইড অন লোন, মর্টগেজ বা ক্যাপিটাল চার্জ। ধরেন যে আপনি এই প্রপার্টিটা করার জন্য লোন নিয়েছেন এবং সেটার ইন্টারেস্ট আপনাকে দেয়া লাগতেছে। ওই ইন্টারেস্টটা হচ্ছে ট্যাক্স অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। ওনার ক্ষেত্রে আমরা দেখেছি উনি ৫০,০০০ টাকা হচ্ছে
ইন্টারেস্ট পে করেছে আমরা নিয়ে আসলাম। দেন মিউনিসিপ্যাল ট্যাক্স বা লোকাল ট্যাক্স এবং ল্যান্ড রেভিনিউ, এই 3টা খরচের যোগফলটা এখানে আসবে। তো আমরা যেটা দেখতেছি ওনার সিটি কর্পোরেশনের ট্যাক্স মানে লোকাল ট্যাক্স যেটা সেটা ছিল 20,000 টাকা, ল্যান্ড রেভিনিউ ছিল হচ্ছে 10,000 টাকা, টোটাল হচ্ছে 30,000 টাকা। তাহলে টোটাল আমরা 30,000 টাকা নিয়ে আসলাম। দেন রিপেয়ার মেনটেন্যান্সটা অটো চলে আসছে। এরপরে এটা হচ্ছে প্রি রেন্টাল। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আসলে একটা ব্যতিক্রম, চলেন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সো এটা বোঝার জন্য আমরা যেটা করেছি, ধরেন যে আমরা কিছু ডাটা ইনপুট করেছি। ধরেন যে বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিটেড হয়েছে, উনি যে ধরে নেন যে উনি যে বিল্ডিংটা ভাড়া দিয়েছে সেটার কনস্ট্রাকশন কমপ্লিটেড হয়েছে সে 5 জুলাই 2025-এ বা 2024-এ, সরি 25-এ না 24-এ কমপ্লিট হয়েছে, মানে জুলাই মাসের 24-এ কমপ্লিট হয়েছে। উনি অগাস্ট মাস থেকে এটার ভাড়া দিয়েছে, মানে রেন্টেড ফ্রম 1 অগাস্ট 24। তাহলে দেখেন 11 মাসের মতো উনি ভাড়া দিয়েছে। তো যাই হোক 11 মাসটা আমরা এখন ইগনোর করি। তো আমাদের যেটা দরকার, ধরেন যে এই যে বিল্ডিংটা উনি তৈরি করেছে এটা তো আর একদিনে তৈরি হয় নাই, রাইট? এর কিছুটা সময় লাগছে, কারণ বিল্ডিং তো আসলে একটা নির্দিষ্ট সময় দরকার। আপনি অনেক যতই ফাস্ট কাজ করেন না কেন 1-2 বছর লেগে যায়। তো আমরা ধরে নিলাম সে ওনার এই যে বিল্ডিং কনস্ট্রাকশন পিরিয়ডের টাইমে উনি ইন্টারেস্ট পে করেছে। টোটাল লোন ইন্টারেস্ট পেড বিফোর রেন্টাল, রেন্টাল বলতে যেদিন থেকে ওনার ফার্স্ট রেন্টাল শুরু হয়েছে অর্থাৎ 1 আগস্ট 2024 তার আগে পর্যন্ত উনি কনস্ট্রাকশন পিরিয়ডে টোটাল 6 লাখ টাকা ইন্টারেস্ট পে করেছে, মানে হাউস লোনের এগেইনস্টে। মানে লোনটা হয়তো হবে অবশ্যই হাউস লোন পারপাস, এই হাউস লোন পারপাস উনি লোন নিয়েছে এবং তার ইন্টারেস্ট পে করেছে 6 লাখ টাকা। এখন দেখেন ওনার ইনকামই শুরু হয়েছে এই অগাস্ট থেকে বা এই বছর থেকে, এটাকে আমি অগাস্টই বললাম বা ধরেন যে আলোচনা সুবিধার্থে 1 জুলাইও বলতে পারি। তো অর্থাৎ এই বছর থেকে ওনার ইনকাম শুরু হয়েছে। তার মানে ভাই উনি তো এর আগে আসলে কি দিয়ে আসতে পারে নাই, মানে এই খরচটা দেখাই আসতে পারে নাই, কারণ ওনার তো আসলে রেন্টাল ইনকাম ছিলই না। ওনার রেন্টাল ইনকাম ছিল না বিদায় উনি এই ইন্টারেস্টও দেখায় নাই আগে, উনি এটা দেখাইতে পারে নাই। নট অ্যালাউড বা নট ক্লেইম বলতে পারি আমরা, যে এটা আসলে আপনি ক্লেইম করতে পারেন নাই, এটা আসলে ক্লেম করাই সম্ভব হয় না। এখন যেহেতু এটা আসলে আপনার ক্লেম করতে পারেন নাই, তো এটা আনক্লেইমড অবস্থায় রয়ে গেছে। তো এটা বলা হচ্ছে যে যেটা এটা মানে ফার্স্ট কথা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রি রেন্টাল ইন্টারেস্ট। এই কথাটাই আপনি এখানে দেখতেছেন, এই যে ফ্রি রেন্টাল ইন্টারেস্ট দেখছেন, এটাকে ফ্রি রেন্টাল বলা হচ্ছে কেন? এটা আসলে কনস্ট্রাকশন টাইমে উনি এই ইন্টারেস্টটা দিয়েছে। ইন্টারেস্টের কথা বলতেছি আমরা, কিন্তু পুরো লোন ইনস্টলমেন্টের কথা বলতেছি না। আপনি দেখবেন আপনার ইনস্টলমেন্টের আপনি ইনস্টলমেন্ট দিলেন বা কেউ একজন ইনস্টলমেন্ট দিল 50,000 টাকা, পুরোটাই কিন্তু ইন্টারেস্ট না। ওনার যদি আপনি ওই লোনের স্টেটমেন্ট দেখেন বা লোন শিডিউলটা দেখেন, সেখানে দেখবেন যে ইন্টারেস্ট একটা পোর্শন, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল পোর্শন। আমি বলতেছি ইন্টারেস্ট নিয়ে। তো আপনি যদি এরকম ফ্রি রেন্টাল পিরিয়ডে কোনো ইন্টারেস্ট দিয়ে থাকেন এবং এটা যদি আপনি এর আগে না দেখাই থাকেন, এটা আসলে দেখানোর স্কোপও নাই, কারণ এর আগে তো আসলে কি ছিল না, রেন্টাল ইনকাম ছিল না। তো এটা বলা হচ্ছে যে টাকাটা উনি আসলে ফ্রি রেন্টাল পিরিয়ডে ইন্টারেস্ট দিয়েছে সেটাকে 3টা ইকুয়াল ইনস্টলমেন্টে 3 ভাগ করে, মানে এটাকে ভাগ করবেন আপনি 3 দিয়ে ভাগ করে কত হয়, 2 লাখ টাকা হয়। এটা 3 ইয়ার্সে উনি দেখাইতে পারবে। অর্থাৎ ফ্রি রেন্টাল পিরিয়ডে যে টোটাল ইন্টারেস্টটা দেখাইছে সেটাকে 3টা ইনস্টলমেন্ট করে 3 বছরে দেখাইতে হবে। এখন আপনি 1 বছরে দেখাই দিবেন, জিনিসটা এরকম না। আপনাকে ল বলছে 3 বছরের মধ্যে দেখাইতে হবে, আপনাকে 3 বছরে দেখাইতে হবে এবং এই বছর উনি 2 লাখ টাকা দেখাইতে পারবে। চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি লতে কি বলা আছে। আমরা যদি সেকশন 38-এ আসি, 38-এর এই জায়গাটাতে অর্থাৎ ঘতে বলা আছে যে ভাড়াপূর্ব, এই যে ফ্রি রেন্টাল মানে ভাড়াপূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হইলে সেই সুদ বা মুনাফার ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয় বর্ষ হইতে, মানে যেই বর্ষে ওনার শুরু হয়েছে ওই বর্ষ থেকে একাধিক্রমে মানে এক নাগারে আপনাকে মোট 3 আয় বর্ষের সমকিস্তিতে অর্থাৎ ইকুয়াল ইনস্টলমেন্ট। আপনি জিনিসটা এরকম হবে না যে 6 লাখ টাকা, আচ্ছা এই বছর 3 লাখ দেখাইলাম, পরের বছর 2 লাখ, এর পরের বছর 1 লাখ, না এরকম করা যাবে না। সমকিস্তিতে 3টা আয় বর্ষে মানে 3টা ইয়ারে আপনাকে দেখাইতে হবে। এটাই হচ্ছে প্রি রেন্টালের আপনার প্রভিসো। সো এই প্রি রেন্টাল নিয়ে আরেকটা কথা হচ্ছে আপনি 3 বছরের পরে এটা কিন্তু আসলে বিয়োজন দাবি করতে পারবেন না। আপনার এই প্রি রেন্টাল পিরিয়ডের ইন্টারেস্টটা 3 বছরের মধ্যেই কিন্তু বিয়োজনটা দাবি করতে হবে। দেখেন এখানে স্পেসিফিক্যালি বলা আছে ভাড়াপূর্ব সময়ের কোনো সুদ বা মুনাফা বা উহার কোনো অংশ যদি থাকে উক্ত বর্ণিত সময়ের পরে মানে এই 3 আয় বর্ষের পরে বিয়োজনযোগ্য হইবে না। অর্থাৎ আপনাকে লিমিট দেওয়া হচ্ছে 3 ইয়ার, 3 ইয়ারের মধ্যে আপনাকে কি করতে হবে, এটার বিয়োজন দাবি করতে হবে, আদারওয়াইজ এটা ল্যাপস হয়ে যাবে। এরপরে চতে যেটা বলা হচ্ছে এটা যদি মানে পার্শিয়াল যদি আপনার ভাড়ার হয় সেক্ষেত্রে আপনার পার্শিয়াল খরচগুলো অ্যালাউ হবে। তো এটা কিরকম, এটা হচ্ছে এটা একটু আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের টোটাল খরচ আসছে 2,69,750। তো অ্যালাউবেল ডিডাকশন আসছে এটা, এখান থেকে আমরা যদি এই যে 4,79,000 থেকে 2,69 মাইনাস করার পরে টোটাল এই যে দেখেন আপনার এই যে
2,09,250 টাকা আপনার কি আসছে, আপনার এই যে নেট টোটাল টোটাল ইনকাম আসছে কোথা থেকে, রেন্টাল ইনকাম থেকে। আচ্ছা এখন আসেন 100% এরিয়াটা দেখাই। এখানে যদি আপনার ওনারশিপ সে 50% হয়, এখানে কত ছিল 2,09,000, দেখবেন যে এটা অর্ধেক হয়ে যাবে। আমি 50% দিলাম, এরপরে দেখেন এটা 1,04,000 হয়ে গেছে। অর্থাৎ এই ওনারশিপের সাথে এটার একটা কি আছে, সূত্র আছে। আপনি যে 60% করলেন দেখেন বেড়ে গেছে। তো আমি এটাকে আবার নালিফাই করে দিচ্ছি। মানে এই ওনারশিপের আসলে প্রয়োগটা হচ্ছে এই জায়গায়, ওনারশিপের মানে এখানে এটা কমে যাবে। আচ্ছা এখানে আসেন এবারে আমরা আরেকটা জিনিস এখন দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি একটু আবার জুম করি। ওকে, সেটা হচ্ছে এই যে সেলফ অকিউপাইড এরিয়া, মানে হচ্ছে যে যেটা হচ্ছে ওনার নিজে ইউজ করে বা ওনার নিজে তার ডুয়েলিং হিসেবে ব্যবহার করে। সো আমি দিলাম হচ্ছে 2,000, মানে 2,000 মালিক থাকে আর 2,000 ভাড়া দিছে, তাহলে দেখেন 4,000। তাহলে এখানে দেখেন টোটাল খরচ হচ্ছে কত, এই এখন 1,19,750, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে শুধুমাত্র অন্য খরচগুলো চেঞ্জ হচ্ছে। অন্য খরচগুলো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। 1,19,750 তো ভাই এই 4,79,000-এর উপরে আসছে, রাইট? এই জন্য এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। মানে এই যে 70, 30, 1,00,000, 1,50,000, এই 1,50,000 থেকে মূলত চেঞ্জ হয়েছে। 1,50,000-এর অর্ধেক অর্থাৎ 75,000 আসছে, আর 1,19,000 আমরা 1,19,750 নিয়ে আসি। ধরেন যে 1,19,750 আর হচ্ছে 75,000। 75,000 কিভাবে আসছে? 75,000 হচ্ছে আপনার ওই যে মানে 1,50,000-এর 50%, হ্যাঁ? এই যে দেখেন 1,94,750, এই যে 1,94,750 কিভাবে আসছে? দেখেন আমি 2,000 স্কোয়ার ফিটে মালিক নিজে থাকে, বাকি 2,000 ভাড়া দিচ্ছে, তাহলে মানে 50-50। দেখেন কমন খরচ কি কি আছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম 70,000, ইন্টারেস্ট 50,000, 1,20,000, মিউনিসিপ্যাল ট্যাক্স 30,000, তার মানে 1,50,000। এই 1,50,000-এর 50% আসবে, যেহেতু এখানে 50%, 1,50,000-এর 50% 75,000 টাকা, আর 1,19,000 তো পুরোটাই আসলো। এই দুইটা আমরা জাস্ট যোগ করছি, 1,19,000 আর 75,000 টাকা, 1,94,000 টাকা হচ্ছে অ্যালাওয়েবল খরচ। তার মানে দেখেন আপনার এই 2,000 মানে যেটা মালিক নিজে থাকে, এটার একটা ইমপ্লিকেশন কমন খরচগুলোর মধ্যে আছে। দিস ইজ একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে আপনি এখানে পুরো খরচটাই দেখাবেন। মানে এখানে পুরো খরচটা বলতে আমরা যেটা বুঝাচ্ছি, পুরো বিল্ডিং এর খরচটা আপনি দেখাবেন বা পুরো এরিয়ার। অর্থাৎ এখানে 4,000 স্কোয়ার ফিটের খরচই আমি দেখাইছি। জিনিসটা এরকম না 2,000 স্কোয়ার ফিটের ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমি দেখাই নাই, আমি 4,000 স্কোয়ার ফিটের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখাইছি। দেন সিস্টেম অটোমেটিক্যালি 50% ডিটারমাইন করে নিয়েছে। আমি এখানে ইন্টারেস্ট দেখাইছি পুরো 4,000 স্কোয়ার ফিটের জন্য। আমি এখানে লোকাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ বা মিউনিসিপ্যাল ট্যাক্স পুরা 4,000 স্কোয়ার ফিটের জন্যই কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে? তো আপনারা যখন ইনপুটটা করবেন এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস হচ্ছে যে 12 যেটা আছে, 12-র সাথেও কিন্তু এই খরচগুলোর একটা প্রপোর্শনের সম্পর্ক আছে। যেমন ধরেন যে আমরা যেমন প্রপার্টি 1 এর ক্ষেত্রে 12 মাসের জন্য আমরা রেন্টাল পিরিয়ড দিয়েছি, আমার টোটাল অ্যালাওয়েবল ডিডাকশন আসছে 2,69,750। এটা যখনই আমি 10 দিচ্ছি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আমি আবার 12 দিলাম, 2,69 আসলে, এখন আমি 8 দিচ্ছি, দেখেন আবার 8 যখন দিচ্ছি দেখেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি 6 দিচ্ছি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এই রেন্টাল পিরিয়ডের সাথে অ্যালাওয়েবল ডিডাকশনের একটা সম্পর্ক আছে। এটা কোনগুলোর সম্পর্ক? এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ইন্টারেস্ট পেইড বা লোকাল ট্যাক্স দেয়া, এগুলো অর্থাৎ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ছাড়া বাকিগুলোর সম্পর্ক আছে। যেটা এই যে এখানে দেখেছিলাম না যে আপনার নিজের যে কতটুকু এরিয়া ব্যবহার করেন এটা যেরকম প্রপোর্শনেটলি কমে যায়, ঠিক একই রকমভাবে এটা রেন্টাল পিরিয়ডটা আপনি যখনই কমাই দিচ্ছেন এটা অটোমেটিক্যালি অ্যালাওয়েবল ডিডাকশনটা কমে যাবে। সো আমার একটা প্রপার্টি ডিটেলস ইনপুট করা হয়ে গেছে, এখন আমি সেভ ড্রাফটে দিলাম। তো এখন আসেন আপনি এই যে র্যান্ট সামারি থেকে দেখতে পারবেন, এই যে দেখেন টোটাল 2,84,250 টাকা আসছে টোটাল আপনার র্যান্ট। তো আমরা এটাকে আবার এখানে শূন্য করে দিই, শূন্য করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেভ ড্রাফট হিসেবে সেভ হয়েছে। আমি যদি সামারিতে দেখাই এই যে 2,09,250 চলে আসছে। এখন চলেন আমরা আরেকটা প্রপার্টি অ্যাড করব, কারণ এই লোকের 2টা প্রপার্টি ছিল, রাইট? একটা প্রপার্টির ডাটা আমরা ইনপুট করেছি। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে লার্নিংয়ের যে জায়গাটা আমরা কিন্তু রিপেয়ার এক্সপেন্সেস হিসেবে আলাদাভাবে 1,30,000 টাকা আনি নাই। মানে রিপেয়ার এক্সপেন্সেস হিসেবে 1,30,000 টাকা আনি নাই। আবার আপনি বলতে পারেন যে স্যার এখানে তো কেয়ারটেকারের স্যালারি, এটাও আপনি আনেন নাই। হ্যাঁ, আমরা এটাও আনি নাই। কেন আনি নাই? কারণ আসলে রিপেয়ার মেইনটেন্যান্স বলতে কয়েকটা জিনিসকে বুঝায়। চলেন এটা একটু আলোচনা করি। সো আমরা যদি বলি আসলে রিপেয়ার মেইনটেন্যান্স বা রিটার্নে যেটা দেয়া আছে, হ্যাঁ? যেটার নাম দেয়া আছে এরকম রিপেয়ার্স, কালেকশন, ইটিসি, হ্যাঁ? মানে এই কথাটা রিপেয়ার্স, কালেকশন এবং ইটসেপ্টা, এটা বলতে আসলে কি বুঝায়? তো লতে এটা বলতে আসলে মানে এই রিপেয়ার এবং মেইনটেন্যান্স বলি আমরা এটা সহজে। তো রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স বলতে আসলে কি বুঝায়? লতে এরকম বলা আছে, ভাড়া সংগ্রহ, পানীয় পয় নিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস,
সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্য কোনো মৌলিক সেবা, এটা হচ্ছে আপনার রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে ট্রিট হবে। তাহলে আরেকবার দেখেন, ভাড়া সংগ্রহ মানে রেন্ট কালেকশন বাবদ যদি কেউ কোনো খরচ করে থাকে সেটা আলাদাভাবে আসলে আনার দরকার নাই, কারণ কি এটা 25% এ চলে আসছে। হ্যাঁ, এটা ধরেন যে কেউ একজন, আপনি 25% দেখেন এখানে অটোমেটিক্যালি ডিটারমাইন হয়ে গেছে। এখন কেউ একজন আমাকে বলল যে আমার রেন্ট কালেকশন করতে আমার 10,000 টাকা খরচ হয়েছে, এটা আদার্সে দেখাই দেন। না, এটা এরকম করা যাবে না। কারণ ভাড়া সংগ্রহের খরচটাই কিন্তু এই রিপেয়ার এবং মেইনটেন্যান্সের মধ্যে চলে আসছে। এরপরে পানি, ওয়াটারের বিল বা পয় নিষ্কাশন, সুয়ারেজের বিল, বিদ্যুৎ বিল, গ্যাস, সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্য কোনো মৌলিক সেবা চলে আসছে। তাহলে এখানে দেখেন টোটাল জিনিসগুলো যদি আমরা দেখি, রিপেয়ার এবং মেইনটেনেন্স চলে আসছে এবং কালেকশন অফ রেন্টটা চলে আসছে। আমি কালেকশন অফ রেন্টটা আলাদাভাবে দেখাইতে পারবো না, আমি রিপেয়ার এবং মেইনটেনেন্স আলাদাভাবে দেখাইতে পারবো না। এরপর হচ্ছে ওয়াটার এবং সুয়ারেজ বিল, এটা আমার খরচ হলে এটা আমার আলাদাভাবে দেখাইতে পারবো না, কারণ এটা অলরেডি আমার 25% এর মধ্যে চলে আসছে। এরপরে হচ্ছে ইলেকট্রিসিটি বা গ্যাস বিল, এটা আমরা আলাদাভাবে আনতে পারবো না। স্যালারি, 5 ধরনের স্যালারি আমরা আনতে পারি না, যেমন হচ্ছে দারোয়ানের স্যালারি, এটা কিন্তু রিপেয়ার এবং মেইনটেনেন্সের মধ্যে চলে আসছে। আপনি বলতে পারেন আমি 2 জন দারোয়ান রাখছি, এখানে আমার একটা খরচ হয়েছে, এটা আমি খরচের মধ্যে আদারে দেখাই দিন। না, এটা কিন্তু অলরেডি রিপেয়ার এবং মেইনটেনেন্সের মধ্যে ইনক্লুডেড আছে। সিকিউরিটি ম্যানের স্যালারি, পাম্প ম্যান, লিফট ম্যান বা কেয়ারটেকারের স্যালারি, আমরা এটাকে 5 টাইপস অফ স্যালারি বলি। এই 5 টাইপস অফ স্যালারি অলরেডি রিপেয়ার এবং মেইনটেনেন্স হিসেবে মানে 25% হিসেবে চলে আসছে। আপনি আলাদাভাবে এটা যোগ করার কিছু নাই। দেন সার্ভিস চার্জ মানে আপনার এখানে কোনো ধরনের চার্জ যদি মানে সার্ভিসিং রিলেটেড চার্জ দেওয়া লাগলে সেটাও চলে আসছে। আর অল আদার এক্সপেন্ডিচার, যেটাকে আমরা এই যে মৌলিক সেবা বলতেছি, এই মৌলিক সেবাটাও চলে আসছে। এই কথাগুলো কিন্তু সেকশন 38-এ বলা আছে। তার মানে রিপেয়ার এবং মেইনটেনেন্স বলতে এই জিনিসগুলোই বোঝায়। ঠিক আছে, আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি দেখতে পান। আপনি যখন কাজ করতে যাবেন হয়তো বা দেখবেন যে অনেকে বলবে যে কালেকশন অফ রেন্ট দেখাই দেন বা গ্যাসের বিলটা দেখাই দেন, বা এখানে দেখা যাচ্ছে আমি লিফট ম্যানের স্যালারি দিয়েছি বা দারোয়ান রেখেছি, সিকিউরিটি ম্যান রেখেছি, এদের স্যালারি এক্সপেন্সটা আপনি দেখাই দেন। আসলে আলটিমেটলি এটা কোথায় চলে আসছে, এটা এই যে রিপেয়ার এবং কালেকশন এই জায়গাটাতে চলে আসছে। ওকে, তো এখন আমরা অ্যানাদার প্রপার্টি অ্যাড করব। অ্যাড অ্যানাদার প্রপার্টিতে দিলাম, এখানে দেখেন এই যে প্রপার্টি 1 আসছে আর প্রপার্টি 2 আসছে। ঠিক আছে, সো প্রপার্টি 2 এর ডাটাটা আমরা যদি দেখি, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে মিরপুরের অ্যাড্রেসটা দেওয়া আছে। চলুন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই। এটাও হাউস প্রপার্টি, এটার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি জাস্ট কপি করে লিখতেছি, আপনাদের ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালটাই দিবেন। আমরা এখানে হাইপোথেটিক্যালটা দিচ্ছি যেহেতু এটা আসলে ট্রেনিং পারপাস। হ্যাঁ, তো এটা সিটি কর্পোরেশনের মধ্যে কিনা, ওই যে ওই রকম ইয়েস, আমি সিটি কর্পোরেশনের মধ্যে দিলাম। মালিক নিজে ব্যবহার করে কিনা, এটা আমি 0 দিলাম। এরিয়া এখানে আমি রেসিডেন্সিয়ালে দেবো না, কারণ এটা হচ্ছে কমার্শিয়াল পারপাস। কেন দেখেন, এটা হচ্ছে দ্য হাউস ইজ লেট আউট টু এ প্রাইভেট ব্রাঞ্চ। প্রাইভেট ব্যাংকের একটা ব্রাঞ্চকে ভাড়া দিয়েছে, সে মিরপুর ব্রাঞ্চ নিয়েছে কোনো একটা ব্যাংক, এই জন্য এটাকে আমি কোথায় ফিল আপ করবো, আমি কমার্শিয়ালে দিচ্ছি। দেখেন আমি কিন্তু রেসিডেন্সিয়ালে যাচ্ছি না, আগের যে ইনফরমেশনটা ছিল সেটা রেসিডেন্সিয়াল রিলেটেড, এখন হচ্ছে কমার্শিয়াল রিলেটেড। আমি কমার্শিয়ালের ডাটাটা দিচ্ছি। রেন্টাল পিরিয়ড আমরা 12 মাসই দিলাম। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে এনুয়াল রেন্টটা কত দেখেন, এনুয়াল রেন্ট হচ্ছে 1,90,000 টাকা, নেট অফ টিডিএস 5%। এটা আবার কি জিনিস, তো আপনারা যারা কর্পোরেটে চাকরি করেন বা টিডিএস রিলেটেড জানেন, আমরা মানে ব্যাংক যখন আসলে পে করবে, ব্যাংক কিন্তু 5% ট্যাক্স ডিডাকশন করেই গত বছর পে করেছে, কারণ গত বছর অ্যাপ্লিকেবল টিডিএস এর রেটটা ছিল হচ্ছে 5%। এই বছর এটা যদিও 10% হয়ে গেছে, 1 জুলাই থেকে এটা 10% হয়ে গেছে সেকশন 109 অনুসারে। তো এটা যদি আমরা দেখাই, ধরেন যে আপনি 1,90,000 টাকা হচ্ছে ব্যাংক প্রতি মাসে দেয়, প্রতি মাসে ব্যাংক 1,90,000 টাকা দেয় আফটার 5% ট্যাক্স ডিডাকশন করার পরে, রাইট? তাহলে এখানে আসলে ব্যাংক ট্যাক্স কত ডিডাকশন করেন, ব্যাংক ট্যাক্স ডিডাকশন করে হচ্ছে এই 1,90,000টাকে আপনি ভাগ করবেন 95 দিয়ে, হ্যাঁ 95 এবং গুণ করবেন 5 দিয়ে, তাহলে পেয়ে যাবেন অর্থাৎ 10,000 টাকা ব্যাংক হচ্ছে ট্যাক্স ডিডাকশন করে। তো আপনি যদি এরকম হয়, এটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন বলি, মানে আপনার ট্যাক্স ডিডাকশন মানে ট্যাক্স ডিডাকশন করার পরের পেমেন্টটা থেকে যদি আপনি ট্যাক্স অ্যামাউন্ট বের করতে চান, সেক্ষেত্রে 95 দিয়ে ভাগ করতে হয়েছে। কেন? 5% আসলে ট্যাক্স এর জন্য। তো দেখেন ট্যাক্স টিডিএস হচ্ছে কত, 10,000 টাকা, রাইট? যেটা আমরা দেখলাম। তাহলে টোটাল রেন্ট আমি যদি বলি, টোটাল রেন্ট হচ্ছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা হচ্ছে ওনার মানে ভাড়া আয়। আচ্ছা, এখানে কিছু এক্সপেন্সেস দেওয়া আছে, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মিউনিসিপ্যাল ট্যাক্স, গ্রাউন্ড রেন্ট, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এবং লোন ইন্টারেস্ট দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, ব্যাংক হ্যাজ টু বি আ সার্ভিস চার্জ 15,000 পার মান্থ। ব্যাংক 15,000 টাকা করে প্রতি মাসে সার্ভিস চার্জ বিয়ার করা লাগবে। তো চলেন আমরা এটা ইনপুট করার চেষ্টা করি। তো যেটা বলতেছিলাম, অ্যানুয়াল রেন্টটা আমার 2 লাখ টাকা করে 24 লাখ টাকা আসবে, রাইট? যেহেতু 2 লাখ টাকা, দেখেন আমি কিন্তু 1,90,000 টাকা করে নিই নাই। তো এখানে দেখেন অ্যানুয়াল রেন্ট হচ্ছে 24 লাখ টাকা, 2 লাখ টাকা করে 12 মাসে। তাহলে রেন্ট রিসিভ করছে কত,
আপনি রেন্ট রিসিভ 1,90,000 ইন্টু 12 দিতে পারেন, যা উনি এত টাকা রেন্ট রিসিভ করছে, মানে 22 লাখ, কত 22,80,000 টাকা এটা উনি রেন্ট রিসিভ করছে, এটা দিতে পারেন। যদি এটা 24 লাখ দেওয়াটাই বেটার, কিন্তু আমরা 22,80,000 দিলাম, এটা আসলে ম্যাটার করে না, কারণ এই দুইটার মধ্যে হায়ারটা নাই। এই যে দেখেন 24 লাখ নিয়েছে। এখন দেখেন এখান থেকে আবার এনি চার্জ পেইড বাই দ্য টিনেন্ট কোনো চার্জ পে করেছে কিনা, শুধু বলা আছে 15,000 টাকা করে প্রতি মাসে সার্ভিস চার্জ দেয়। আমি যদি এখানে ইয়েস দিই, মানে সার্ভিস চার্জ পেইড বাই দ্য টিনেন্ট, এটা যদি আমি ইয়েস দিই, তাহলে সার্ভিস চার্জের ডাটাটা আমাকে কোথায় দিতে হবে, এখানে দিতে হবে। টোটাল 25,80,000 টাকা আসছে টোটাল রেন্ট এই প্রপার্টি 2 এর জন্য। দিলাম ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত, ফায়ার ইন্স্যুরেন্স করেছে 2,50,000 টাকা। এরপর হচ্ছে 12,000 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স, আর গ্রাউন্ড রেন্ট হচ্ছে 10,000, তাহলে টোটাল হচ্ছে 22,000 টাকা। ঠিক আছে, এটা নিচে আসবে না। আচ্ছা, লোন ইন্টারেস্ট 5 লাখ টাকা। হ্যাঁ, লোন ইন্টারেস্ট আমি 5 লাখ টাকা নিয়ে আসলাম, মানে আমি যেটা যে জায়গায় ওই জায়গায় ইনপুটটা করতেছি। তাহলে ফায়ার ইন্স্যুরেন্স ইনপুট করলাম, মিউনিসিপ্যাল ট্যাক্স, গ্রাউন্ড এন্ড রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এটা আমি ইনপুট করার কিছুই নাই, এটা অলরেডি এই যে 7,44,000 টাকা অলরেডি ডিটারমাইন করা হয়ে গেছে। সো ফ্রি রেন্টাল আমাদের নাই, শূন্য করে দিলাম। আদার্সও শূন্য করে দিলাম। এটা শূন্য না দিলেও হয়, অনেক সময় শূন্য না দিলে আসলে সেভ নেয় না, তো এই জন্য আমরা সেভটা করার জন্য সেভ করেছে। এখন আমি আবার এখানে গিয়ে দেখতে পারবো এই যে 10,34,000 টাকা আসছে। ঠিক আছে, সো 10,34,000 টাকা আমার এই যে টোটালটা আসছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার ডেটাটা ইনপুট করা লাগবে। ইনকাম ফ্রম রেন্টের প্রথম ভিডিওতে আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা সোফার আলোচনা করেছি কিভাবে আপনি ইনকামের ডিটেলসটা আনবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স যদি কেউ রিসিভ করে থাকে সেটা কিভাবে আসলে ইনকাম ট্যাক্স রিটার্নে আনতে হবে, বা এই রিলেটেড প্রভিশনগুলো কি, অ্যাট দ্য সেম টাইম আনস্পেন্ট রিপেয়ার যদি থাকে সেটা কি হবে, বা অ্যাডজাস্টেবল অ্যাডভান্স থাকলেও কি হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা যেটা দেখেছি যে ব্যাংক অ্যাট সোর্সে ট্যাক্স ডিডাকশন করেছে, রাইট, কমার্শিয়াল পারপাস যে ভাড়াটা উনি দিয়েছিল, তো ওইটা আসলে কিভাবে ট্যাক্স ক্লেম করবেন, মানে এই যে ট্যাক্স ডিডাকশন করা হয়েছে রেন্টাল ইনকামের এগেইনস্টে সেটা কিভাবে আপনি ক্লেম করবেন সেটা আমরা আলোচনা করব। বা এই রেন্টাল ইনকামের অন্যান্য কি কি জিনিস হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টে যায়, অন্যান্য মানে আদার পার্টগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো পরের ভিডিওতে আপনি এই সম্পর্কিত ডিটেলস জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো অ্যাজ ইউজুয়াল আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য।